কে কে ওখানে? আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। ভূত খেলারে। হঠাৎ গাড়ির মধ্যে কিছু একটা নড়ার শব্দ আসলো। রয়্যান জানলা দিয়ে গাড়ির মধ্যে লাইটের আলো প্রবেশ করাতে চাইলো, কিন্তু তার আগেই হাত থেমে গেল, কারণ জানলা দিয়ে লাবিবের কাটা হাতটা বাইরে বেরিয়ে আসছে। রক্তাক্ত হাতটা দেখে রয়্যানের চোখ কপালে ওঠার মতো অবস্থা। হঠাৎ হাতটা গাড়ির জানলা থেকে ছুটে এসে রয়্যানের মুখের উপর পড়ল। সাথে সাথে রয়্যান জ্ঞানশূন্য হয়ে পড়ে গেল। কি হচ্ছে এসব? হাতটা নিজে থেকে নড়াচড়া করছে কিভাবে? রয়্যানের চোখে আলোর রশ্মিগুলো ঝলক দিয়ে পড়ছে। চিকচিক রোদের আলোয় রয়্যানের চোখ খুলল। চোখ খুলতে গিয়ে দেখলো মুখের উপর কিছু একটা পড়ে আছে, ভালোভাবে দেখা যাচ্ছে না। ডান হাত দিয়ে মুখের উপরে থাকা বস্তুটা উঁচু করলো। উঁচু করে দেখতে সাথে সাথে ভয়ে ছুঁড়ে ফেলে দিল, কারণ রয়্যানের মুখের উপর কাল রাতে ঝাঁপিয়ে পড়া সেই হাতটা, মাংস থেকে বিচ্ছিন্ন হওয়া রক্তাক্ত হাত। রয়্যান হাতে থাকা ঘড়িটার দিকে তাকিয়ে দেখলো 7টা বাজে, মানে অনেক বেলা হয়ে গেছে। ফোনের কথা মনে পড়তেই পকেটে থাকা ফোনটা বের করলো। ফোন বের করেই আবারও অবাক হয়ে গেছে। ফোনের ডিসপ্লে শুধু একটা লেখা, আর কিচ্ছু নেই। কোনো রেসপন্স ছাড়াই মেসেজটা জ্বলে আছে। রয়্যান মেসেজটা পড়তে শুরু করলো। তোর ভাগ্য ভালো, এবারের মতো তোকে ক্ষমা করলাম, তবে আশা করি আর আমার পেছনে লাগবি না। আমি বারবার কাউকে ক্ষমা করি না। মেসেজটা পড়ে রয়্যান অবাক হয়ে গেল। কে এই ব্যক্তি? এই সকল অসম্ভব কাজ করছে কি করে? চিরকুট দিচ্ছে অদৃশ্যভাবে। বৈজ্ঞানিক যন্ত্রগুলোর উপরও নিজের কন্ট্রোল আছে, তবে কে উনি? হঠাৎ রয়্যানের রাতে ঘটে যাওয়া অদ্ভুত ঘটনাগুলোর কথা মনে পড়ল। সাথে সাথে রাস্তা থেকে উঠে গাড়ির কাছে গেল। ভাঙা জানালা দিয়ে উকি দিয়ে দেখলো লাবিব এখনও একইভাবে পড়ে আছে। দেহটা যে সিটে, মাথাটা তার পাশের সিটে পড়ে আছে। একটা হাত বাইরে, আরেকটা মাথার উপর রাখা। সারা গায়ে জমাট বাঁধা রক্তের নালি। রয়্যান বুঝতে পারছে না কি করবে। যদি এখান থেকে ফিরে যায় তবে হাসপাতালে যাওয়া হবে না, আর না ফিরে গেলে লাবিবের এই রকম দেহ নিয়ে কারো সামনে যাওয়া যাবে না। হাসপাতালে এমন অবস্থা দেখলে সকলে ভয় পাবে, এমনকি এই খুনের দায় তার ঘাড়েও পড়তে পারে। রয়্যানের উদ্দেশ্য ছিল হাসপাতালে যাওয়া, তবে কি হাসপাতালে এমন কোনো রহস্য আছে যার কারণে এই খুনি সেখানে যেতে বারণ করছে? রয়্যান সেখানে যাবে ভাবলো, কিন্তু লাবিবের দেহ নিয়ে কারো সামনে যাওয়া যাবে না। রয়্যান জানলা দিয়ে গাড়ির মধ্যে হাত ঢুকিয়ে দরজা খুলল। চোখের সামনে এমন অবস্থায় ছিন্ন ভিন্ন রক্তাক্ত দেহ দেখে বমি বমি ভাব আসছে। দম ধরে লাবিবের দেহটা কোলে তুলে নিল। গাড়ির পেছনে গিয়ে ব্যাক সাইডের দরজা খুলে সেখানে রাখলো। আবারও সামনে এসে মাথা হাত পাগুলো কুড়িয়ে নিয়ে গাড়ির পেছনে গিয়ে সব কিছু লুকিয়ে রাখলো। তবে বিপদ এখনও শেষ হয়নি। গাড়িটার মধ্যে সম্পূর্ণ রক্তে ভিজে গেছে। হঠাৎ রয়্যান গাড়ির কভার পর্দাটা এনে পিছনের সিটগুলোর উপরে রাখলো। পুলিশের কার্ডটা পকেট থেকে বের করে হাতে রাখলো, কারণ সে আর কোথাও থামবে না, সোজা হাসপাতালে গিয়ে থামবে। রাতে লাবিব হাসপাতালের ঠিকানা দেওয়ার ফলে রাস্তা চিনতে এখন আর সমস্যা হবে না। রয়্যান গাড়ির ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট করলো। রাতে গাছের সাথে ধাক্কা খাওয়ার ফলে সামনের কিছু অংশ থেতলে গেছে, তবে ইঞ্জিন ঠিক আছে, না হলে এখন আবারও সমস্যা হয়ে যেত। এখনও চারিপাশের গাছপালাগুলো একই রকম আছে, সকল গাছে মানুষের মাথার খুলি ঝুলিয়ে রাখা, অবশ্য ঝুলিয়ে রাখা না, গাছের শুকনো ডালের সাথে গেড়ে দেওয়া। এক মনে ড্রাইভ করতে শুরু করলো। রয়্যান কিছুক্ষণের মধ্যে হাসপাতালের সামনে চলে আসলো।
3-4টা চেকপোস্টে গাড়ি আটকাতে চাইছিল, তবে কার্ট এবং পুলিশের গাড়ি দেখে আটকাতে পারেনি। রয়্যান হাসপাতালের সামনে এসে গাড়িটা পার্ক করলো একটু আড়ালে, কারণ যদি কখনো কেউ লাবিবের লাশটা দেখে ফেলে তবে অনেক ঝামেলা হয়ে যাবে। রয়্যান দ্রুত পায়ে হাসপাতালের মধ্যে ঢুকলো। গায়ে এখনও লাবিবের জমা রক্ত লেগে আছে, তবুও রয়্যান হাসপাতালের মধ্যে ঢুকে গেল। রয়্যানকে দেখে নার্স বলল, সরি স্যার, আজ এখানে কোনো সেবা পাওয়া যাবে না। রয়্যান বলল। কেন, কি হয়েছে? নার্স বলল, আমাদের সকল ডক্টর গতকাল রাতেই মারা গিয়েছে। অন্য হাসপাতাল থেকে ডাক্তার এনে ভর্তি থাকা রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। নার্সের মুখে এমন কথা শুনে রয়্যান প্রায় হতবাক হয়ে গেছে। এক রাতেই সকল ডাক্তার মারা গেল কিভাবে? আচ্ছা, সকলের মৃত্যুর পেছনে আমার এখানে আসার কারণ নেই তো? আমি যাতে কোনো প্রমাণ না পাই সেই জন্যই কি এদের সকলের মৃত্যু হয়েছে? আমি যাতে কোনো প্রমাণ না পাই সেই জন্যই কি এদের সকলের মৃত্যু হয়েছে? আর আমার আসার সাথে ডাক্তাররা মারা যাবে কেন? এখানে গায়ে আগুন লেগে একজন রোগী মারা যায়, কিন্তু আমি তো অন্য কেস নিয়ে আসছি। যদিও ঘটনা একই সময় হয়েছিল, তবে কি আগুন লাগা ব্যক্তির সাথে এদের কোনো সম্পর্ক আছে? রয়্যান পকেট থেকে দারোয়ান, ব্যবসায়ী এবং ট্রাক ড্রাইভারের ছবি বের করে নার্সের সামনে ধরে বলল। এনাদের কাউকে কি চেনেন? নার্স ট্রাক ড্রাইভারের ছবিটা নিয়ে কিছুক্ষণ ভাবলো, ভালোভাবে খুঁটিয়ে দেখে বলল, আমাদের হাসপাতালে যার গায়ে আগুন লেগে গিয়েছিল, উনি কি সেই ব্যক্তি? রয়্যান বলল। আপনি কি সঠিক জানেন? নার্স বলল। আমি সেই দিন ডিউটিতে ছিলাম না, তবে সিসি ক্যামেরায় হালকা একটু দেখেছি। রয়্যান বলল। মানে আপনাদের হাসপাতালে সিসিটিভি ক্যামেরা আছে? নার্স বলল। জি, তবে আপনি এসব শুনছেন কেন? রয়্যান পকেট থেকে নিজের কার্ডটা বের করে বলল। নতুন ওসি রহিন ইসলাম রকি। আচ্ছা, আপনি আমাকে সিসিটিভি কন্ট্রোল রুমে নিয়ে চলুন, আর এই কেসটা আমি হ্যান্ডেল করছি। নার্স বলল। জি স্যার, চলুন। বলেই হাঁটা শুরু করলো। কিছুক্ষণ পর একটা রুম দেখিয়ে দিয়ে বলল। স্যার, এটাই কন্ট্রোল রুম। রয়্যান বলল। কত নাম্বার ক্যামেরা বলতে পারবেন, আর কবে বা ঘটেছে এমনটা? নার্স বলল। আজ মনে হয় 9 দিন গত হয়েছে। রয়্যান ভাবছে এখানে নিশ্চয়ই অনেক কিছু পাওয়া যাবে, আর হঠাৎ একটা ব্যক্তির গায়ে আগুন লাগবে কিন্তু তার আশেপাশে কিছুই পড়বে না, এমনটা কি করে হয়? তার গায়ে আগুন লাগলে বেডেও লাগবে, কিন্তু সে একা কিভাবে মারা যায়? নার্সের বলা সময়ের উপর ভিত্তি করে সকল ফুটেজ দেখতে শুরু করলো। হঠাৎ আসল ফুটেজ চলতে শুরু করলো। রয়্যান স্পষ্ট দেখছে একটা বেডের ট্রাক ড্রাইভার শুয়ে আছে। হঠাৎ করে তার গায়ে আগুন লেগে গেল। আগুনের তাপে স্পষ্ট দেখা যাচ্ছে সে বেডে শুয়ে ছটফট করছে, কিন্তু আশেপাশের কিছুতেই আগুন লাগছে না। সে কষ্টে ছটফট করা অবস্থায় তার দেহ বিলীন হয়ে যাচ্ছে। দেখতে দেখতে নিমিষেই তার দেহটা অদৃশ্য হয়ে গেল। সাথে সাথে রয়্যান ভিডিওটা থামিয়ে দিল। নার্স বলল। স্যার, বন্ধ করলেন কেন? রয়্যান বলল। আচ্ছা, এই ব্যক্তিটি এখানে যিনি ভর্তি করেছেন তার সম্পর্কে জানেন? নার্স বলল। না স্যার, আমি তো ওই দিন ছিলাম না, তবে শুনেছি অর্ধেক রাতে এক যুবক তাদের এখানে ভর্তি করে। রয়্যান বলল। এখানে কোনো কম্পিউটারের হেল্প সেন্টার আছে আর সব কিছুই দেখা যাবে? তারপর একটা কম্পিউটার দেখিয়ে দিল। সাথে সাথে রয়্যান অন্য কম্পিউটারের সামনে বসলো। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর হেল্প সেন্টারের সামনে থাকা সিসিটিভি ফুটেজটা পেয়ে গেল। চেয়ার আরও একদম এগিয়ে নিয়ে দেখতে শুরু করলো। কোথাও কেউ নেই, একদম ফাঁকা চারিপাশে। হঠাৎ একটা লাল রঙের ড্রেস পরা ব্যক্তি 2 কাঁধে 2জন রোগী নিয়ে আসলো। সাথে সাথে একজন নার্স সহ ডাক্তার ছুটে আসলো। লোকটা ডাক্তারকে কিছু একটা বলতে শুরু করলো। ডাক্তারের হাবভাব দেখে মনে হচ্ছে সে দ্রুত কাউকে ডাকলো। মুহূর্তের মধ্যে 4 জন পুরুষ সহকারী 2টা বেড নিয়ে আসলো। রোগী নিয়ে আসা ব্যক্তি তখনও কাঁধে করে তাদের নিয়ে রেখেছে। যখনই বেড নিয়ে আসলো তিনি রোগী 2 জনকে বেডে রাখলো। সাথে সাথে সহকারী 2 জন রোগীদের নিয়ে রুমে চলে গেল।
ডাক্তার যাওয়ার আগে তাকে হেল্প সেন্টারের দিকে দেখিয়ে দিল, সম্ভবত ভর্তি ফর্ম পূরণ করার জন্য বলে ডাক্তার চলে গেল। তিনি হেল্প সেন্টারে গিয়ে কিছু কথা বলল, তারপর পকেট থেকে কিছু টাকা বের করে সেখানে জমা দিয়ে বাইরে বের হয়ে গেল। সিসি ক্যামেরার নিয়ন্ত্রণ ক্ষমতার বাইরে যাওয়ার সাথে সাথে রোয়েন বলল। হাসপাতালের দরজায় সিসিটিভি কেন আছে? নার্স বলল। হ্যাঁ স্যার, ওই পাশের ওইটা। রোয়েন আবার চেয়ার টেনে নিয়ে সেখানে বসলো, সময় অনুযায়ী ফুটেজটা দেখতে শুরু করলো। রোয়েন অবাক হয়ে দেখছে কেউ বাইরে বের হচ্ছে না। তবে কি সে আগে চলে গিয়েছে? রোয়েন আরও একটু আগে থেকে দেখতে শুরু করলো, কিন্তু এবারও কেউ বের হলো না। রোয়েন আরও কিছুক্ষণ আগে থেকে দেখা শুরু করলো, এবারেও কেউ বের হলো না। রাগে রোয়েন অর্ধেক ফুটেজ চলতে থাকা অবস্থায় থামিয়ে দিল। যখনই থামালো, হঠাৎ তার চোখ কম্পিউটারের পর্দায় আটকে গেল। স্পষ্ট একটা কালো ছায়া দেখা যাচ্ছে। হাসপাতালের দরজা থেকে রাস্তা পর্যন্ত একটা ছায়া, কিন্তু এরকমটা হওয়ার কথা না। হতে পারে যদি কোনো বস্তু অনেক দ্রুতবেগে ছুটে যায়, তবে ক্যামেরা এত দ্রুতবেগের কিছু স্পষ্ট দেখাতে পারে না, যার ফলে এরকম লম্বা দেখা যায়। কিন্তু ওই ব্যক্তি যেহেতু বের হলো না, আর এখানে এই ছায়াটা, তবে কে ছিল ওই ব্যক্তি? এইদিকে নার্স হতবাক হয়ে দেখছে শুধু। রোয়েন নার্সকে উদ্দেশ্য করে বলল, এই তারিখ, এই সকল ভর্তির ফর্ম চেক করে এই ব্যক্তির পরিচয় বের করো। আমাকে জানতেই হবে এই ব্যক্তিটি আসল পরিচয় কি। নার্স দ্রুত পায়ে বাইরে বের হয়ে চলে গেল। রোয়েন জুম করে ভালোভাবে দেখছে প্রতিচ্ছবিটা, কিন্তু সঠিক কিছুই আন্দাজ করতে পারছে না। অনেকক্ষণ দেখেও কোনো ফলাফল বের করতে পারলো না। কিছুক্ষণ পর নার্স ফিরে এসে বলল, সরি স্যার, সকল ফর্ম চেক করছি, কিন্তু এরকম কোনো ভর্তি ফর্ম নাই। রোয়েন বলল। ভালো করে চেক করছো তো? নার্স বলল। হ্যাঁ স্যার, বিশ্বাস না হলে আপনি নিজেই চলুন। রোয়েন উঠে নার্সের সাথে হেল্প সেন্টার রুমে গিয়ে সকল ফর্ম চেক করতে শুরু করলো। নিখুঁতভাবে নজরদারি করার পরেও দুইজন ব্যক্তিকে ভর্তি করার কোনো ফর্ম পেল না। রোয়েন নার্সকে বলল। আচ্ছা, ভালো থাকবে, আমি প্রয়োজন হলে আবার আসবো। বলেই আবার নিচে এসে গাড়ি নিয়ে বেরিয়ে গেল। রাস্তায় যেতে যেতে রোয়েন ভাবছে এমনটা কিভাবে সম্ভব। শুনে যতটা না অবাক লেগেছিল, দেখে তার চেয়েও অনেক বেশি লাগছে। একজন রোগী এখানে আগুন লেগে মারা গেল, আবার তারই দেহ মৃত অবস্থায় পাওয়া যাচ্ছে। এইদিকে এই সকল বেনামি চিরকুটগুলো, লাবিবের জঘন্য খুন কিভাবে হচ্ছে? আমাকে আরও ভালো করে খুঁটিয়ে দেখতে হবে, নিশ্চয়ই কোনো না কোনো উপায় পাবই। আমার হাতে এখন 3টা প্রমাণ আছে, লাবিবের দেহ, সিসি ক্যামেরা আর ওই কুচকুচে কালো নখটা। আমাকে এগুলো নিয়েই সামনে এগোতে হবে। আবার এরই মাঝে ডিআইজি স্যার আছে, তাকে একটা বাহানা দিয়ে ভুলিয়ে রাখতে হবে, না হলে লাবিবের খুনের জন্য আমাকে দায়ী করবে, আর এতে আমাকে এই কেস থেকে বহিষ্কার করা হতেও পারে। রোয়েন গাড়ি রাস্তার পাশে পার্ক করে রাখলো। পকেট থেকে ফোন বের করে ডিআইজি স্যারকে ফোন করলো। কাজের বাহানায় বলল, লাভিব আর আমি থানায় আসবো না, আমাদের আজকে ছুটি দিন, আমি যথেষ্ট প্রমাণ জোগাড় করেই ফিরবো। রোয়েনের এমন কথায় ডিআইজি স্যার আর কিছু বলল না। রোয়েন গাড়ি নিয়ে সোজা নিজের ফ্ল্যাটে চলে গেল। ফ্ল্যাট বলতে সরকারিভাবে রোয়েনকে পুরান ওসি রোহির পাশের রুমটা দেওয়া হয়েছে। রোয়েন ফ্ল্যাটে গিয়েই দারোয়ানকে ছুটি দিয়ে দিল। দারোয়ান কারণ জানতে চাইলে একটা ধমক দিয়ে তাকে এড়িয়ে গেল। দারোয়ান যাওয়ার পর গাড়ির মধ্য থেকে লাবিবের দেহের সকল টুকরোগুলো নিয়ে স্টোর রুমে রাখলো। স্টোর রুমে আলো জ্বালিয়ে আবারও ফিরে গিয়ে নখ ও ভাঙা ক্যামেরাটা নিয়ে আসলো। লাবিবের রক্তাক্ত দেহটা একটা সিঙ্গেল বেডে শুয়ে রাখলো। নখ আর ক্যামেরাটা টেবিলের উপর রাখলো। ঘরের মধ্যে পর্যাপ্ত আলো থাকতেও টর্চ লাইট জ্বালিয়ে লাবিবের দেহটা ভালোভাবে পর্যবেক্ষণ করতে শুরু করলো। তাকে প্রমাণ জোগাড় করতে হবে।
হাত পা গলার নিচের অংশ সহ সব কিছুই নিখুঁতভাবে দেখছে। হঠাৎ 4টা ছিদ্র রোয়েনের চোখে বাঁধল। নাভির একটু পাশে ছিদ্র 4টা, প্রথমটা হতে একটা বাদে অন্য 3টা একই রেখা বরাবর। কিন্তু ফুটোগুলো কিসের? আর 4টা ফুটো কেন হবে? এখানে একটা কম কেন? রোয়েন দ্রুত অন্য পাশে গিয়ে ফুটো খুঁজতে লাগলো, কিন্তু এই পাশে এরকম কিছুই নেই। পিঠ বরাবর একটু উপরে উঠতেই আবারও ফুটোগুলো সামনে আসলো, কিন্তু এবার এখানে 5টা নখের ফুটো। দেখেই বোঝা যাচ্ছে নখগুলো অনেক ধারালো, প্রায় 1 ইঞ্চি গর্ত করে ঢুকে গিয়েছে। রোয়েন কিছুতেই হিসাব মিলাতে পারছে না, এক পাশে 5টা ফুটো, অন্য পাশে 4টা কেন? হঠাৎ রোয়েনের চোখ টেবিলের উপর পড়ল। হ্যাঁ, 4টা নখের গর্তর জায়গায় এই নখটা থাকবে না তো? মনে প্রশ্ন জাগতে রোয়েন দ্রুত টেবিল থেকে কালো নখটা আনলো, এনে একটা ফুটো বরাবর হালকা চাপ দিল। একটু টাইট, তবে হঠাৎ করে একটু চাপ দিতেই একেবারে খাপে খাপ লেগে গেল। তার মানে দারোয়ান যেই সিসি ক্যামেরার কন্ট্রোল রুমে চাকরি করত, সেখানে পাওয়ার নখ আর লাবিবকে মারার নখ একই। মানে এখানে যে ছিল লাবিবকে সেই মেরেছে, আর আমাকেও সেই সকল বেনামি চিরকুট দিচ্ছে। চিন্তা করো না, আমার হিসাব মিলে গেছে। রোয়েন এবার ক্যামেরা নিয়ে টেবিলের আলোর নিচে বসলো। ক্যামেরাটা ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। ক্যামেরার কাঁচটা ভাঙা দেখে মনে হচ্ছে ছোট এবং সুচলো কিছুর দাঁত ঢুকেছে। দাঁত সন্দেহ করার কারণ, কাচের পাশে গুঁড়ো গুঁড়ো কিছু লেগে আছে, আর ক্যামেরার খোলপার উপর ছোট ছোট নখের আঁচড় লেগে আছে। কিন্তু রয়েন কিছুতেই ক্যামেরা নিয়ে গবেষণা করতে পারছে না। হঠাৎ রয়েনের ঘোর কাটল কলিং বেলের শব্দে। এই সময় আবার কে আসবে? আর এখানে আমি নতুন, তো পরিচিত কেউ ছাড়া আসবে না। কিন্তু আমি তো ডিআইজি স্যারের থেকে ছুটি নিয়েছি, তবে কে আসলো? রয়েন আস্তে আস্তে গিয়ে দরজা খুলে দিল। দরজা খুলতেই চোখ দুটো ছানা বড়ার মতো বড় বড় হয়ে গেল। ভয়ে ভয়ে আনমনে বলে উঠল, লাবিব। রয়েনের চোখের সামনে লাবিব সশরীরে দাঁড়িয়ে আছে, কিন্তু মাত্র রয়েন লাবিবের ছিন্ন ভিন্ন হওয়া রক্তাক্ত দেহটা চেয়ারে দেখে এসেছে, তারই চোখের সামনে লাবিব মারা গিয়েছে। তাহলে এই লাবিব কে? লাবিব বলল, স্যার, আপনাকে কিছু কথা বলতে চাই, আপনি কি ফ্রি আছেন? লাবিবের কথা শুনে রয়নের ধ্যান ভাঙল। লাবিবকে কথা বলতে দেখে রয়নের হাত পা বরফ হয়ে আসছে। কিছুতেই হিসাব মিলছে না, কি করে এমনটা হতে পারে? মৃত ব্যক্তির স্বপ্নে দেখলে বিশ্বাস করা যায়, কিন্তু সশরীরে বাস্তবে? আচ্ছা, রয়ন কল্পনার জগতে নেই তো? ভাবতেই রয় নিজের হাতে একটা চিমটি কাটলো, সাথে সাথে আউ বলে উঠল। তার মানে সে বাস্তবে আছে, কিন্তু লাবিব ফিরল কি করে? মানুষ মৃত্যুর পরে ফিরে আসতে পারে না, কিন্তু লাবিব? হঠাৎ লাবিব বলল, স্যার, কোথায় হারিয়ে যাচ্ছেন? আপনি ব্যস্ত থাকলেও আমার কথাটা শোনার প্রয়োজনীয়। রয়ন মুখ ফসকে বলল, বেঁচে ফিরলে কিভাবে? এটা তুমি নাকি তোমার আত্মা? লাবিব অবাক হয়ে বলল, আপনি তো রাতে আমাকে রাস্তায় নামিয়ে দিয়ে বললেন আজ সকালে এসে দেখা করতে। কাল রাত হয়ে যাওয়ার ফলে হাসপাতালে যেতে পারলেন না, আজ যাবেন বলে। সরি স্যার, আমি ওই হাসপাতাল সম্পর্কে কিছু তথ্যের জন্য বেরিয়েছিলাম, যার কারণে আসতে দেরি হয়ে গেল। রয়ন ভয়ে কাঁপতে কাঁপতে বলল। তুমি হাসপাতালে যাওনি? লাবিব বলল, না, কাল রাতে তো আপনি নিজেই আমাকে ফিরতে বলে বাসায় চলে আসলেন, কিন্তু আপনার কথাটা অন্যরকম লাগছে কেন? রয়ন বলল। তোমাকে আমি ফিরে যেতে বলেছিলাম। লাবিব রেগে গিয়ে বলল, স্যার, আমি হাসি মস্করা করার মুডে নেই, একটা সূত্র দিতে আসছি, সেটাই শুনুন। গতকাল সন্ধ্যার দিকে আমরা যে হাসপাতালের উদ্দেশ্যে যাব ঠিক করেছিলাম, সেইখানকার অনেক ডক্টরের মৃতদেহ পাওয়া গিয়েছে, তবে সকল লাশগুলো একই স্থানে ছিল, কিন্তু কেউ একই স্থানে ছিল না। কয়জন ডিউটিতে ছিলেন আর কয়জন ছুটি কাটাচ্ছিলেন। 2 জন দেশের বাইরে ছিলেন। অবাক করা কাণ্ড, যারা দেশের বাইরে ছিল
তারাও একই স্থানে আছে। আমি সকালে খবরটা শুনেই সেখানে যাই, আর লাশগুলো দেখে বুঝলাম সকলের চোখ বেঁকানো, মানে অনেক ভয়ের সহিত মারা গিয়েছে। রয়নের এসব কথায় মনোযোগ নেই। রয়নের মাথায় একটাই চিন্তা, লাবিব এখানে সশরীরে কিভাবে আসলো। রয়ন বলল। লাবিব, আমি কি তোমাকে ছুঁয়ে দেখতে পারি? রয়নের কথা শুনে লাবিব বলল। স্যার, ভালো করে বলুন তো আপনার হয়েছেটা কি? এসব আজগুবি কথা বলছেন কেন? সমস্যা কেন? লাবিবের কথায় রয়ন বলল। তুমি কাল রাতে আমার সামনে মারা গিয়েছিলে, আর আজকে এখানে কি করে আসলে? মাত্র তোমার লাশটা দেখতে এলাম, তুমি এখানে কিভাবে? লাবিব বলল। স্যার, আপনার কি শরীর খারাপ করছে? আমি ডক্টরকে ফোন করব? বলে লাবিব পকেট থেকে ফোনটা বের করলো। রয়নের সামনাসামনি ফোনটা এনে ধরলো। কল করার জন্য নাম্বার খুঁজছে। এদিকে রয়নের হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, ভয়ে কাঠ হওয়া গলা চিরে যাচ্ছে। লাবিবের হাতে কোনো ফোন নেই, তবুও সে ফোন টিপছে। হাত উল্টো করার ফলে রয়নের চোখের সামনে লাবিবের নখহীন হাতটা স্পষ্ট দেখা যাচ্ছে। দুই হাতে একটাও নখ নেই, সবগুলো খুঁজে নেওয়া হয়েছে। রয়ন এদিকে যতই দেখছে লাবিবের শরীর পরিবর্তন হচ্ছে। ধীরে ধীরে নখের গোড়া থেকে রক্ত চুয়ে চুয়ে হাত পেয়ে ফ্লোরে পড়ছে। রয়নের চোখ লাবিবের চোখের দিকে পড়ল। চোখের দুই পাশ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। শার্টটা একেবারে জবজব করছে রক্তে ভিজে। মুখের চামড়াগুলো বয়স্কদের মতো কুঁচকিয়ে যাচ্ছে। আবারও হাতের দিকে চোখ গেল, হাতের চামড়াগুলো খসে পড়ছে। রয়ন নিচে ফ্লোরের দিকে তাকালো, নিচে তাকিয়ে আবারও অবাক। লাবিবের পা দুইটা নেই, শুধু প্যান্টের অংশটুকু ঝুলছে। এইদিকে হাতের গলার চামড়াগুলো খসে খসে প্রায় হাড়গুলো দেখা যাচ্ছে। রক্তাক্ত হাড়গুলো দেখে রয়ন ভয়ে জ্ঞান হারানোর অবস্থা। তার উপর সকল রক্তাক্ত চামড়াগুলো ফ্লোরে ভরে গেছে। হঠাৎ রয়নের সামনেই লাবিবের একটা চোখ কপাল থেকে খুলে পড়ল। তবুও লাবিব ঠিকভাবে ফোন টেপার মোডে আছে। চোখটা লাফিয়ে গিয়ে রয়নের পায়ের সামনে পড়ল। পায়ের সামনে চোখটা পড়েই নিজে থেকে রয়নের দিকে ফিরল। রয়ন ভয় পেয়ে জ্ঞান বুদ্ধি হারিয়ে ফেলছে। মৃত মানুষ, তার উপর জীবিত রূপে হাত পায়ের মাংস খসে পড়ছে। চোখটা খসে পড়ল, নিজের মতো করে নড়াচড়া করছে। আর লাবিব এখনও ঠিক আছে। রয়ন আবারও লাবিবের দিকে ফিরে তাকালো। এবার ভয়ে কাঠ হয়ে গেছে, মনে হয় না রয়ন বাঁচবে। লাবিবের দেহে কোনো মাংস নাই, চুলগুলো খসে পড়ছে। এমন অবস্থা দেখে রয়নের হাত পা কাঁপতে শুরু করলো। লাবিব এক চোখে রয়নের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। সে বুঝতেই পারছে না রয়ন এমনভাবে তাকিয়ে আছে কেন। হঠাৎ রয়নের চোখ পাশে থাকা আয়নার দিকে পড়ে। আয়নায় তাকিয়ে লাবিবকে দেখে সে নিজেই অবাক হয়ে যায়। লাবিবের নিজস্ব শরীর নাই, একটা ছায়া, মাত্র কালো একটা ছায়া আয়নার সামনে ঘুরপাক খাচ্ছে। ছায়াটার কিছু অংশ উড়ছে, কিন্তু খালি চোখে লাবিবকে শুধু একটা কঙ্কাল দেখা যাচ্ছে। রয়ন আয়নার দিকে তাকিয়ে আছে দেখে লাবিব সাধারণভাবে কিছুটা বিচলিত হয়ে আয়নার দিকে তাকালো। যখনই আয়নার দিকে তাকালো, সাথে সাথে লাবিবের শরীর থেকে খসে পড়া মাংসের অংশগুলোয় ধপ করে আগুন ধরে গেল। মুহূর্তের মধ্যে লাবিবের সমগ্র দেহে আগুন লেগে গেল। রয়নের দিকে তাকিয়ে থাকা চোখটা লাফ দিয়ে মুখ বরাবর উঠে গেল। ভয়ে রয়ন হাত দিয়ে চোখটায় আঘাত করলো, করে নিজের হাতের দিকে তাকালো। কারণ রয়নের হাতের ছোঁয়া চোখের উপর কোনো প্রভাব ফেলতে পারেনি। চোখের মধ্য দিয়ে হাতটা বেরিয়ে গেছে। মুহূর্তের মধ্যে লাবিবের সমগ্র দেহটা দাউ দাউ করে জ্বলতে জ্বলতে উধাও হয়ে গেল। এখন রুমটা সর্বশান্ত। রয়ন চোখের সামনে এমন অবস্থা দেখে হতবাক, প্রায় কথা বলার মতো ক্ষমতা নাই। রয়ন কিছুতেই হিসাব মেলাতে পারছে না লাবিবের এই ছায়া হয়ে ফিরল কিভাবে। সে একটা বিষয়ে শিওর, হাসপাতালের মৃত্যুটা আর লাবিবের মৃত্যুটা একই রকম। ওখানেও মৃত শরীর রেখে এরকম একটা কালো ছায়া হয়ে ওই ট্রাক ড্রাইভার গিয়েছিল। ও না না, জানি তাকে নেওয়া হয়েছিল। এখন প্রশ্ন হলো, যে নিয়ে গিয়েছিল সে কে?
আর মৃত্যুর পর সকলের আত্মা ঘুরছে না তো? এই যুগে আত্মার উপর কেউ বিশ্বাস করে না, কিন্তু এরকম অদ্ভুত ভয়ঙ্কর দৃশ্য দেখলে মনে যে ভয়ের জন্ম হয় তা থেকে নিশ্চিত এগুলো ভূতের কাজ হবে। কিন্তু ভূতের কোনো প্রভাব সাধারণ মানুষের উপর পড়ে না। আর যদি ভূতই হত্যা করে, এত নির্মমভাবে হত্যা করতো না। লাবিবের খুনটা এমনভাবে করা হয়েছে যা দেখে ভূতেও ভয় পাবে। কে আছে এইসব খুনের পেছনে? আমি কি পারবো না এই খুনের রহস্য বের করতে? আর একটা বিষয় তো ভেবে দেখা হয়নি, নিশ্চয়ই আমার মতো আগের ওসি ম্যাডামও এরকম কিছু তথ্য বের করেছিল। তবে কেসটা ক্লোজ না করে চাকরি ছেড়ে দিল কেন? অন্য কারো কাছে এই দায়িত্বটা দিয়ে একটা অজুহাত দেখিয়ে চাকরি করতে পারতো। কিন্তু এই ওসি ম্যাডাম গেল কোথায়? আচ্ছা, তার রুমে গেলে কি কোনো প্রুফ পাওয়া যাবে? নিশ্চয়ই কোনো না কোনো তথ্য সে বুঝতে পারছিল। আর এই বেনামি খুনি তাকেও ভয় দিয়েছিল, যার ফলে সে পালিয়ে গেছে। আচ্ছা, ওসি ম্যাডাম কি পালিয়েছে, নাকি তাকেও এই খুনি মেরে দিয়ে এরকম একটা আত্মার নাটক করিয়েছে? আমাকে রুমে গিয়ে দেখতে হবে ভেবে রোয়েন পাশের রুমে চলে যায়। রোয়েনের পাশের রুমটা ওসি ম্যাডামের ছিল। সেখানে গেলে একটা না একটা ক্লু তো অবশ্যই পাওয়া যাবে। দরজায় গিয়ে দেখে তালা ঝুলছে। এদিকে দারোয়ানকেও ছুটি দিয়েছে, চাবিটা রাখতেও মনে নেই। রয়্যান দ্রুত আবার স্টোর রুমের দিকে চলে গেল। কিছুক্ষণ খোঁজার পরে একটা হাতুড়ি পেল। হাতুড়িটা নিয়ে আবারও ওসি ম্যাডামের রুমের সামনে উপস্থিত হলো। তালা বরাবর কয়েকটা জোরে জোরে বাড়ি মারতেই দরজা খুলে গেল। তালাটা ছাড়িয়ে দরজা খুলে ভিতরে দেখলো একদম স্বাভাবিকভাবেই আছে সব কিছু। রয়্যান দ্রুত সার্চ করতে শুরু করলো। আলমারিতে তালা দেওয়া দেখে অনেকটা অবাক হলো। কেউ বলবে না এইটা ব্যবহারকৃত রুম, এখানে থাকার মতো সব কিছুই আছে। তবে ওসি ম্যাডাম থাকায় এই রুমটা বাদে সকল রুমটা রোয়েনের জন্য। কিন্তু ওসি ম্যাডাম যদি চলে যায়, তবে রুমের মধ্যে সব কিছু রেখে যাবে কেন? তবে কি সেও মারা গেছে? রোয়েন হাতুড়িটা এনে আলমারির কাচে বাড়ি মারল। সাথে সাথে কাচটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। ভেতরে অনেক ড্রেস দেখা যাচ্ছে। কয়েকটা বের করে ফেলতেই রোয়েনের হাত একটা বই জাতীয় কিছুতে স্পর্শ করে। রোয়েন বইটা বের করলো। বইটা বের করতেই বুঝে গেল এইটা কোনো বই না, এইটা হলো ডায়েরি। সাধারণত সকল মেয়েরাই ডায়েরিতে লেখে বাস্তব জীবনে কবে কোথায় কি হচ্ছে সেই বিষয়গুলো সংক্ষেপে বর্ণনা করে। ডায়েরিটা হাতে নিয়ে উপরে লেখা নামটা পড়ল। মানে এখানে সব কিছুই লেখা আছে। ওসি ম্যাডাম জীবনে যত কেস নিয়ে কাজ করেছে সবই লেখা আছে। রয়্যান একটা পৃষ্ঠা উল্টে পড়া শুরু করলো। হ্যাঁ, তার ধারণা সঠিক। এখানে সমস্ত কেস বিষয়ক লেখা। একের পর এক পৃষ্ঠা উল্টাতে থাকলো। রয়্যান প্রায় শেষের দিকে গেল। কেসটার নাম দেখেই রয়্যানের চোখ দাঁড়িয়ে গেল। এমন নামের কেস দেখবে সেই আশায় রয়্যান এই রুমে আসেনি। নামটা দেখে বোঝা গেছে এই কেসটাই এখন রয়্যানের হাতে। দুইটা ব্রেন একসাথে কাজ করলে কাজ সহজ হবে। রয়্যান ডায়েরিটা পড়তে শুরু করলো। সেখানে লেখা, আজ সারাদিন অদ্ভুত সকল ঘটনা ঘটছে। প্রথমে একজন সিসি ক্যামেরার কন্ট্রোল রুমের দারোয়ান এসে কীভাবে উল্টোপাল্টা সব গল্প শোনালো। যদিও কারোর বয়ান আমরা গল্প হিসেবে নেই না, তাই আমি নিজে গিয়েছিলাম সেখানে। দারোয়ান বলেছিল গভীর রাতে একজন ট্রাক ড্রাইভার এসে তার কাছে সিসি ক্যামেরার ফুটেজ দেখতে চায়। অনেক বলার পরে সে ঘুষ নিয়ে রাজি হয়। কন্ট্রোল রুমে ঢুকে ট্রাক ড্রাইভার দেখতে শুরু করে, আর সে কি করবে দেখতে দারোয়ানও পিছনে পিছনে যায়। হঠাৎ একটা অদ্ভুত ঘটনা দেখে সে দরজায় আঘাত খেয়ে জ্ঞানশূন্য হয়ে পড়ে। আর যখন চোখ খোলে তখন সে হাসপাতালের বেডে শুয়ে আছে। তবে তার বিশ্বাস সে কোনোভাবেই এখানে আসতে পারবে না, কারণ এত রাতে কেউ সিসি ক্যামেরার কন্ট্রোল রুমের দিকে যায়ও না। তবে তাদের হাসপাতালে আনলো কে? দারোয়ান, নার্স
কে জিজ্ঞাসা করে জানতে পারলো এখানে তাদের একজন ভদ্রলোক ভর্তি করিয়ে সকল চিকিৎসার টাকা দিয়েছে। দারোয়ান কিছুতেই সেই ব্যক্তিকে চিনতে পারল না। আমিও ভাবছিলাম হয়তো কোনো ব্যক্তি হবে সৎ মানুষের মনের, কিন্তু দারোয়ান বলল তাদের কন্ট্রোল রুমে কেউ যায় না। এখানে আমারও বেশ খানিকটা খটকা লাগলো। আমি তাকে প্রমাণের কথা বললাম। সে বলল তার কাছে ভিডিও ফুটেজ আছে। আমিও আর দেরি না করে তার সাথে চলে গেলাম। গাড়িতে করে গিয়ে কন্ট্রোল রুমের গেটে যেতেই অবাক হয়ে গেলাম। গেট ভেতর থেকে বন্ধ করা ছিল। দারোয়ান বাইরে থেকে ভেতরে হাত দিয়ে গেটের তালা খুলে দিল। আমি কিছুতেই হিসাব মেলাতে পারছিলাম না। এখানে যদি তালা দেওয়াই থাকে তবে এর মধ্যে থেকে তারা বাইরের হাসপাতালে গেল কিভাবে? সামনের দিকে এগিয়ে গেলাম। কন্ট্রোল রুমের দরজা ধরে টান মারতেই আবারও অবাক হলাম। দরজা ভেতর থেকে বন্ধ করা, তবে এই দারোয়ান আর ওই ট্রাক ড্রাইভারের বাইরে গেল কিভাবে? দারোয়ান আমার দিকে ভ্যালভ্যাল করে তাকিয়ে থাকলো। বন্দুকটা বের করে লক বরাবর একটা গুলি করলাম। সাথে সাথে দরজার লকটা বিকট শব্দ করে নষ্ট হয়ে গেল। দরজা খুলেই নিজের চোখকে নিজেই বিশ্বাস করতে পারছিলাম না। আমার পাশে দারোয়ান দাঁড়িয়ে, আবার আমার সামনে দারোয়ানের নিথর দেহ। কিছু বুঝতে না পেরে পাশে দাঁড়িয়ে থাকা দারোয়ানের দিকে তাকালাম। তার দিকে তাকাতেই কানে ভয়ঙ্কর এক আর্তনাদ ও চোখের সামনে একটা অদ্ভুত ঘটনা ঘটে গেল। দারোয়ান চিৎকার করে বলছে, আমি বেঁচে আছি, ওইটা আমার দেহ না, আমাকে বাঁচান ম্যাডাম, আমার গায়ে আগুন লেগে গেছে, আমার অনেক কষ্ট হচ্ছে ম্যাডাম, আমাকে বাঁচান। আমি পুরোই শক, এর মধ্যে ছিলাম, বুঝতে পারছিলাম না কি করব। আমার চোখের সামনেই দারোয়ান দাউ দাউ করে পুরো ভস্ম হয়ে গেল। হঠাৎ রুমের টিভি অন হয়ে গেল। সেখানে ব্রেকিং নিউজ চলছে। হাসপাতালে রুম নম্বর, বেডে থাকা রোগী মাত্র একটু আগে গায়ে আগুন লেগে মারা গেছেন। ডাক্তাররা কিছুই বুঝতে পারছে না এমনটা কেন হলো। এই ঘটনা দেখে আবারও অবাক হলাম। আমার চোখের সামনে দুইটা দেহ, একটা টিভিতে দেখানো ব্যক্তি আর একটা দারোয়ানের। আমার চোখের সামনে দারোয়ান মারা গেল, আর ওইদিকে হাসপাতালেও মারা গেল। হঠাৎ আমার সিসিটিভি ফুটেজের কথা মনে পড়ল। আমি যখন সামনে এগিয়ে যাব, হঠাৎ একটা নাম দেখে অবাক হলাম। এই নামটা আমি কাল রাতে আমার ফোনে আসা একটা বেনামি মেসেজ ছিল। সেখানে 3 জনকে খুন করার হুমকি দেওয়া হয়েছিল। একদম সেই নাম দুইটা লাশের উপরে, মুখের উপরে চামড়া খুঁচে লেখা ছিল। নামটা অগ্র। খানিকটা অবাক হলাম। তারপরেও সামনের দিকে এগোলাম ফুটেজটা দেখার জন্য। হঠাৎ রুমের মধ্যে লাইট জ্বলতে নিভতে শুরু করলো। তখন শরীরে অজানা শিহরণ বয়ে যাচ্ছে। একদিকে চোখের সামনে এমন মৃত্যু দেখে, তারপরে আবার রুমের মধ্যে অবস্থা সব মিলিয়ে একটা ভৌতিক ব্যাপার দেখা গেল। আমি কিছু পাত্তা না দিয়ে পড়ে থাকা চেয়ারটা নিয়ে ফুটেজটা অন করলাম। আমি শুনেছিলাম একটা ভয়ঙ্কর, কিন্তু এতটা ভয়ঙ্কর হবে ভাবতে পারিনি। আমি ফুটেজটা দেখে নিজেকে সামলে রাখতে পারলাম না। ভয়ে ভয়ে ফোনে ভিডিওটাও ফরওয়ার্ড করে নিলাম, নিয়ে বাসায় ফিরে আসলাম। আমি কিছুতেই শান্ত হতে পারছি না। এমন খুন আমি কখনো দেখিনি। জীবনের চলতি পাতায় কিছু অদ্ভুত ঘটনা লিখলাম আজ। কাল আবার নতুন কিছু লিখব। এখানে প্রথম পৃষ্ঠা শেষ হলো। রয়ন অনেক আগ্রহের সহিত পরের পৃষ্ঠা মেলল। পরের পৃষ্ঠা মেলতে অবাক হলো, কারণ এখানে অল্প কিছু লেখা। আমি তার বিরুদ্ধে পারবো না, তাই এখানেই আমার সমাপ্তি।